মায়ের শেষকৃত্য সম্পন্ন করে অনি এইমাত্র বাড়ি ফিরেছে। বাড়িটা চুপচাপ হয়ে আছে। বাবা নিজের ঘরে শুয়ে আছে। আত্মীয় বন্ধুরা বাইরে থেকেই চলে গেছে। নিয়মকানুন অনিকে বলা হয়েছে, ও কতটা কি মানবে সেটা ওর ব্যাপার। কাজের মেয়েটা রান্নাঘরে থুম ধরে বসে আছে। হয়তো কি করতে হবে বুঝতে পারছে না, কারণ তাকে নির্দেশ দেওয়ার মানুষটাই আজকে আর নেই। দিয়া নিজের ঘরে দরজা লাগিয়ে শুয়ে আছে। অয়ন বাইরে থেকেই চলে গেছে, হয়তো কাল আসবে। অনির ঘরে দরজা প্রায় সময় লাগানো থাকে। ও ফ্রিল্যান্সিং এর কাজ করে, তবে এই সময়টায় মা প্রতিদিন একবার ওর ঘরের দরজায় টোকা দিয়েই খুলে দিত। অল্প একটু ভেতরে ঢুকতো আর জিজ্ঞেস করতো, রাতে কি খাবি? অনি মায়ের এই আচরণে খুব বিরক্ত হতো আর মাকে বলতো, প্রতিদিন এক কথা জিজ্ঞেস করতে হয় তোমার? জরুরি কলে থাকি, তার মধ্যে তোমার গলা শোনা যায়। তুমি কি এগুলো বোঝো না মা? অনির দিকে তাকিয়ে মা একটু মুচকি হাসি দিয়ে চলে যেত। তবে আজ অনিকে বিরক্ত করার মতো কেউ নেই। তাই তো রাত 9টা বেজে গেলেও দরজায় কোনো টোকা পড়েনি। মায়ের জন্য এই বাড়িতে সব সময় অশান্তি লেগেই থাকতো। বাবার সাথে মায়ের সম্পর্ক কখনোই ভালো ছিল না। রান্নার লোকসহ বাড়িতে 3 জন কাজের লোক। মাকে কিছুই করতে হতো না, তারপরও সব কিছুতেই ভুল। সারাদিন টিভি দেখা ছাড়া আর তেমন কিছু করতো না। বাবার একটু খেয়াল রাখা, এটাও মায়ের দ্বারা সম্ভব ছিল না। বাবার সাথে ঝগড়া করাটা মার নিত্যদিনের অভ্যেস হয়ে গিয়েছিল। বাবা যে কিভাবে এই 30 বছর এগুলো সহ্য করেছে, এটাই আশ্চর্য। দিয়া মায়ের ঘরে শুয়ে আছে। এক সময় এটা ওর ঘর হলেও গত 2 বছর ধরে এটা মায়ের ঘর। চারদিকে মায়ের জিনিস এখনো ঘরে, মায়ের গন্ধ পাওয়া যাচ্ছে ঘরে। দিয়া একদিন জিজ্ঞেস করেছিল, তুমি এখানে কেন থাকো মা? মা বলেছিল, ঘরটা খালি পড়ে থাকে, ভালো লাগে না, তাই আমি থাকি রে। দিয়া অবশ্য জানে কারণটা। বাবার রাত জাগার অভ্যেস আছে, আর অন্যদিকে মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই নিয়ে তাদের মধ্যে আগেও অনেক সমস্যা হতো। ঘরটা খালি হওয়ার একটা সমস্যার সমাধান হয়েছিল। মায়ের মৃত্যুতে তার শোক পাওয়ার কথা, কিন্তু কেন যেন দিয়া স্বস্তি পাচ্ছে। একটা দুর্বিষহ জীবন থেকে মা মুক্তি পেল। হ্যাঁ, এই বাড়ি থেকে আজ যে মানুষটা চিরবিদায় নিয়েছে, সে মানুষটা একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্তি পেয়েছে, একটা অদৃশ্য বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে। যে সম্পর্কটা অপমানের, অসম্মানের, সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটা তো আনন্দের। মা কখনো বাবা বা তার পরিবারের কারোর বিরুদ্ধে কখনো অভিযোগ করেনি, কিন্তু আস্তে আস্তে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। হাসি খুশি প্রাণবন্ত মা একসময় চুপচাপ হয়ে গিয়েছিল। দিয়া বড় হওয়ার পরও কিছু বুঝতো না, কিন্তু বিয়ের পর যখন খুব তুচ্ছ কারণে কঠিন কথা শুনতে পায়, কোনো দোষ না করেও দোষের ভাগী হয়ে যায়, তখনই বুঝতে পারে মায়ের চোখ কেন সব সময় ফোলা থাকতো, কেন বাবার আড়ালে থাকতো সব সময়। মাঝে মাঝে নিজের স্বামীর জায়গায় তার বাবার প্রতিবিম্ব দেখতে পায়। এখন দিয়ার চোখ ভিজে আসছে, কারণ সন্তান হয়েও মায়ের চোখের জল মুছতে পারেনি সে। মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদও সে করতে পারেনি। বাবা যখন সবার সামনে জোর গলায় বলছিল, ও আমাকে শরীর খারাপের কথা বলেনি, আমি একটুও চিকিৎসা করানোর সুযোগ পাইনি, তখনও দিয়া কিছুই বলতে পারেনি। কিন্তু মনে মনে ভেবেছে, তুমি হয়তো মাকে অপমান করবে, খোঁটা দেবে, টাকার কথা শোনাবে, তাই মানুষটা কিচ্ছু বলেনি, নীরবে প্রস্থান করেছে। শারীরিক নির্যাতনের চিহ্ন মানুষ দেখতে পায়,
কিন্তু মানসিক নির্যাতনের আঘাত সে তো শুধু মনের উপরেই পড়ে, যা কেউ কেউ দেখতে পায় না। একটা সময় দিয়ারও মনে হতো ওর মা কিছুই করতে পারে না, তাকে সাহায্য করার জন্য লোকের অভাব নেই শ্বশুর বাড়িতে। রান্নাঘর সামলে বাচ্চা সামলানোর মতো গল্প তার মায়ের ঝুড়িতে নেই, কারণ উচ্চ মধ্যবিত্ত পরিবারের বাড়ির বউরা রানীর মতোই থাকে, তাদের কাজ করে হাত পোড়ানোর অভিজ্ঞতা থাকে না। দিয়ার মা অবশ্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই রান্নাঘরে ঢুকে কাজ করতে পছন্দ করত, বাচ্চাদের নিজের হাতে খাইয়ে দিতে ভালোবাসত, পরিবারের সবার জন্য রান্না করে শান্তি পেতে চাইত। আর এতেই যত বিপত্তি, তার কাজে ত্রুটি শেষ নেই। বাবা তো মায়ের উপর মহা বিরক্ত, অন্যদিকে ছেলে মেয়েদেরও সব পছন্দসই হয় না। মা অবশ্য নিজের ভুল স্বীকার করতে কোনো কার্পণ্য করত না, কিন্তু বাবার কথার তীক্ষ্ণবাণ মাকে জর্জরিত করত অজস্রবার। ছোট দেখে এই দেখেই তো বড় হয়েছে দিয়া। একটু বড় হওয়ার পর মায়ের উপর তারও অভিযোগের শেষ ছিল না। অন্য বন্ধুর মায়েরা কত আধুনিক, আর তার মা এখনো চার দেয়ালের মধ্যেই পড়ে আছে। অন্য মায়েরা মেয়ের বন্ধু হয়ে যায়, আর তার মা সারাদিন উপদেশ দিয়ে বেড়ায়, এটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, ওটা খাবে না। উফ, অসহ্য। তাই তো এই নিয়মের বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার জন্য খুব অল্প বয়সেই পড়াশোনা শেষ করেই বিয়ে করে নিয়েছিল দিয়া। সিদ্ধান্তটায় মায়ের মতো নেয়ার দরকার মনে করেনি। তবুও মা উপযাচক হয়ে তাকে বলেছিল, যেখানে তোমার মর্যাদা আছে সেখানেই যেও, যেখানে সম্মান আর ভালোবাসা পাবে সেখানেই বাঁধা পড়ো তুমি। কথাগুলো আজও কানে বাজছে দিয়ার। সম্মান আর ভালোবাসার কাঙাল ছিল তার মা, যাই পরিবার তাকে কখনোই দেয়নি। ভালোই হলো, মায়ের জীবন অবসান হয়ে মানুষটাকে আর কেউ কথায় কথায় অপমান করতে পারবে না। একটা ছেঁড়া সুতোয় ভর করে মানুষটা 30 বছর বেঁচে ছিল। আর কত কত। অনেক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মায়ের ছবি বাঁধাই করতে হবে। কাল থেকেই শ্রাদ্ধের সব তোড়জোড় শুরু হবে, ছবি একটা লাগবেই। অনির মোবাইলে মায়ের খুব বেশি ছবি নেই, যেগুলো আছে সেগুলো ফ্রেম করার মতো না। বাধ্য হয়ে অনি মায়ের ঘরের দিকে যায়। দিয়া ঘরে নেই, হয়তো রান্নাঘরে গেছে। অনি মায়ের আলমারিটা খোলে। আলমারিটা খোলার সাথে সাথে একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগে। আলমারিটা সুন্দর করে গোছানো। যাক, মা তাহলে নিজের ব্যাপারে সচেতন ছিল। একটা অ্যালবামের কথা অনির মনে আছে, যেখানে ওদের পারিবারিক ছবি আছে। সেখানে হয়তো মায়ের ছবি পাওয়া যাবে, তাই এই ঘরে আসা। হ্যাঁ, পেয়েছে, এই তো সে অ্যালবামটা। কিন্তু অ্যালবামটার সাথে একটা ডায়েরি। উপরে কারোর নাম লেখা নেই, তবে ভেতরে গোটা গোটা করে অনেক অনেক কিছু লেখা। অনি নিজের লোভ সংবরণ করতে পারল না। অ্যালবাম আর ডায়েরি নিয়ে আলমারিটা লাগিয়ে দিল। ডায়েরিটা অনির মায়ের। লেখা দেখে বোঝা যাচ্ছে মা যে ডায়েরি লিখত এটা তো অনি জানতো না, তাই তার ভীষণ অবাক লাগছে। ডায়েরিটা অনেকটা পুরনো, পাতাগুলো লাল হয়ে গেছে, কয়েকটা পাতা কেমন খড়খড়ে হয়ে গেছে, ঠিক যেমন ভিজে গেলে বইয়ের হয়, ঠিক সেই রকম। প্রথম পাতায় লেখা, আজ একটা অদ্ভুত কারণে কুণালের কাছে বকা খেলাম। সকালে খাবার টেবিলে ঘটনাটা ঘটে। গত 3 মাস আগেই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, তবে রান্নাঘরে খুব একটা ঢুকতে হয়নি।
নিজের ইচ্ছে সবাইকে খাবার পরিবেশন করছিলাম, হঠাৎ কুণাল রাগ করে রুটিটা আমার মুখের উপর ছুঁড়ে মারে, কারণ রুটিটা পোড়া ছিল। ঘর ভর্তি মানুষ, আমার শাশুড়ি, শ্বশুর, ননদ সবাই আর চোখে আমার দিকে তাকিয়েছিল। কি লজ্জা! কিন্তু আমি তো রুটি বানাইনি, এতে আমার দোষ কোথায়? তারপর কুণাল আমাকে কয়েকটা কথা শোনায়। আমি কাজ করতে পারি না, কিছুই শিখে আসিনি, রান্নার জ্ঞান নেই, ইত্যাদি ইত্যাদি। আমি আহাম্মকের মতো দাঁড়িয়ে থেকে সব শুনেছি, কিছু না করেও দোষী হলাম। আমার শাশুড়ি পাশ থেকে বললেন, এত ছোট বউ করে আনাটাই ভুল হয়েছে। ছোট মেয়ে এই বয়সে কি বউ হতে পারে? আমার বয়স তখন 17 বছর। আমি কি সত্যিই কিছু বুঝি না? আচ্ছা, কিশোরী মনকে কি চাইলেই বড় করে ফেলা যায়? আজ কুণালের কাছে আবদার করেছিলাম রিকশায় ঘুরতে যাওয়ার। সে একটা অবজ্ঞার হাসি উপহার দিয়ে আমাকে বলেছে, এমন ছেলে মানুষই আমার পছন্দ না। খুব লজ্জা পেয়েছি, আর কখনো এমন আবদার করব না। লেখাটা যে পাতায়, সে পাতাটা খসখসে, হয়তো মায়ের চোখে জল পড়েছে। আজ আমার জীবনের আরো একটা খুশির দিন। আমার ছেলে এসেছে এই পৃথিবীতে। দিয়ার বাবা অনেক খুশি, কারণ এইবার ছেলে হয়েছে। 1 বছর আগে দিয়া হওয়ার পর তার মুখে আজকের মতো চওড়া হাসি আমি দেখতে পাইনি। আজ কুণাল ঘর ভর্তি লোকের সামনে আমাকে অপদার্থ, অকর্মা বলে চড় দিয়েছে, কারণ আমি ওর অফিসের ব্যাগটা গুছিয়ে রাখিনি। কিন্তু আমি তো রোজ গুছিয়ে রাখি ওর অফিসের ব্যাগ। দিয়াটা খুব দুষ্টু হয়েছে, বাবার ব্যাগ নিয়ে শুধু খেলা করে। কুণাল অফিস থেকে ফিরে বসার ঘরেই ব্যাগটা রেখে আসে। আজ আমি খেয়াল করিনি, তাই এই ভর্ৎসনা। আমার শাশুড়ি আর ননদ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। অনেকে নিয়ে খুব ব্যস্ত সময় যাচ্ছে। দিয়াটা আমার কাছে বেশি আসতেই পারে না অনিটার জন্য। ছেলেটা বড্ড বেশি মা ন্যাওটা হয়েছে। রাতে ওদের দুজনকে দুই পাশে নিয়ে ঘুমোনো যে কি শান্তি, সে আমিই বুঝি। ওরা আজকাল আমার সঙ্গে গান করে, কিন্তু আজকের পর আমি আর গান গাইতে পারবো না। কুণালের কানে আজ কিভাবে যেন আমার গান পৌঁছে গিয়েছিল। ও নিজের ঘর থেকে উঠে এসে বলল, বাড়িটা একদম বাইজি বাড়ির মতো বানিয়ে ফেলেছ। প্রতিদিন রাতেই গান গাইতে হয় নাকি তোমায়? ছোটবেলায় মা শখ করে গান শিখিয়েছিল। বিয়ের পর কখনো চর্চা করিনি। বাচ্চাদের নিয়ে একটু খেলার ছলে করেছিলাম, তার জন্য এই উপমা। অনির মনে পড়ে ছোটবেলায় মায়ের সাথে সে আর দিয়া বসে বসে গান করত। মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারত, কিন্তু হঠাৎ করেই মা গান বন্ধ করে দেয়। একসময় সবাই বলতো আমার হাসিটা অনেক সুন্দর, কিন্তু এই হাসি আমার কাল হলো। আজ কুণালের অফিসের কয়েকজন বাসায় এসেছিল আমন্ত্রণে। আমি স্বভাব সুলভভাবেই তাদের সাথে কথা বলেছি, আপ্যায়ন করেছি নিজের সাধ্য মতো। ওরা চলে যাওয়ার পর কুণাল বন্ধ দরজার ভেতরে আমাকে এমন কিছু কথা শোনালো, যা শোনার পর আয়নায় নিজের দিকে তাকাতেই লজ্জা লাগছে আমার। আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে থাকা মেয়েদের হাসিও কি সুন্দর হয়? অনি মায়ের হাসি মাখা মুখ কল্পনা করার চেষ্টা করলো, কিন্তু অবাক হলো, মনে করতে পারছে না। অনেক আগে বসার ঘরে মায়ের একটা ছবি টাঙানো ছিল, মা আর বাবার। মায়ের বয়স তখন 21 কি 22, মুখে কি মিষ্টি একটা হাসি। একদিন স্কুল থেকে ফিরে দেখে সেই ছবিটা নেই। মা বলেছিল ভেঙে গেছে। আজ বুঝতে পারছে ছবিটা ভেঙে যায়নি, সম্পর্কটা ভেঙে গিয়েছিল। কুণালের সঙ্গে একসাথে থাকাটা দুর্বিষহ হয়ে উঠছে দিন দিন। প্রায় প্রতিদিন ওর সাথে কথা কাটাকাটি হয়। ওর সাথে আমার মনের মিল কখনো নাই, কখনো না থাকলেও
একটা সমঝোতা ছিল, এখন সেটাও চলে যাচ্ছে। ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে এই সংসারটা ছেড়ে যেতে পারছি না। সন্তানের মায়া মনে হয় সব কিছুর ঊর্ধ্বে। পাতাটা একদম খসখসে, হয়তো অনেক চোখের জল জমা আছে এই পাতাটায়। দিয়ার আজকাল একটু পরিবর্তন হয়েছে। বাড়ি এলেই আমার পাশে এসে বসে, আমাকে জড়িয়ে বসেছিল অনেকক্ষণ। মুখে কিছু বলে না, হয়তো নিজের জীবন দিয়ে মায়ের কষ্ট অনুধাবন করছে। তবে আমি জানি আমার মেয়ের জীবন আমার মতো হবে না, কারণ ও নিজের অধিকার আদায় করে নেবে, নয়তো সরে আসবে। অনিতা আজকাল খুব ব্যস্ত থাকে, সারাদিন বাসায় থাকে না, আর যখন থাকে তখন কম্পিউটারের সামনে বসে থাকে। ও বাইরে যাওয়ার পর প্রতিদিন ওর ঘর আমি নিজেই পরিষ্কার করি। ওর ধারণা কাজের ছেলেটা ঘর গোছায়। অনির খুব পরিষ্কারের বাতিক আছে, তাই ওর সব কাজ আমি নিজের হাতেই করি। যেখানে সেখানে টাকা রেখে দেয়, আমি সেগুলো ওর আলমারিতে গুছিয়ে রাখি। ওর পছন্দের খাবার রান্না করি, যদিও কেউ বুঝতে পারে না। সময় কাটে না, তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে। ইদানিং একটা খুব বাজে ইচ্ছে হয়, অনিকে সেই ছোটবেলার মতো জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে। ওর চুলগুলোয় হাত বুলাতে মন চায় আমার। কি লজ্জার কথা না, ছেলে তো আমাকে আর ছোটবেলার মতো পছন্দ করে না। তারই অপদার্থ মা তাকে খুব বিরক্ত করে যে। তবে বিরক্তিই সই। সারাদিনে একবার তো এই বাহানায় ছেলেটা আমার দিকে তাকায়, নইলে আমার দিকে তাকানোর সময় কই ওর কাছে। অনির চোখ ভিজে আসছে। ছোটবেলায় প্রতিদিন সে মায়ের সাথে স্কুলে আসা যাওয়া করত, রিকশায় বসে দুজনে খুব খুব গল্প করত। একদিন হঠাৎ মায়ের বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়, তার বদলে দারোয়ান কাকা তাকে স্কুলে নিয়ে যেত। এক রাতে বাবাকে বলতে শুনেছিল বাইরে গিয়ে মায়ের সাহস বেড়ে গেছে নাকি, তাই মায়ের ঘর থেকে বেরোনো বন্ধ। অনির মনে আছে ওর আর দিয়ার বন্ধুর মায়েদের সঙ্গে মায়ের খুব সখ্যতা ছিল। বাবার চোখে হয়তো সেটা ভালো লাগেনি, তাই মাকে সব কিছু থেকে আলাদা করে দিয়েছিল। মায়ের জীবনে আভিজাত্য প্রাচুর্যের কোনো অভাব ছিল না। বাবা নিজে মায়ের জন্য দামি শাড়ি গয়না কিনে আনতো, আর কোথাও গেলে নিজের পছন্দ মতো সাজিয়ে নিয়ে যেত। অনির মনে হতো এটা বাবার ভালোবাসা, কিন্তু আক্ষরিক অর্থে এটা মায়ের উপর বাবার জোর করে চাপিয়ে দেওয়া আদেশ। কতগুলো ফাঁকা পাতা, তবে ভিত ছিল, কারণ কুঁচকে আছে। জীবনটাকে আর টেনে নিতে পারছি না, হাঁপিয়ে উঠছি। 17 বছর বয়সে বউ সেজেই বাড়িতে ঢুকেছিলাম। সম্পর্কে জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি বারবার, কিন্তু যে মানুষটার জন্য এই পরিবারে এসেছিলাম তার আপন হতে পারলাম না এই প্রায় 30 বছরেও। তার সমকক্ষ কোনোদিন ছিলাম না, আর তার চেষ্টাও করিনি, কিন্তু ভালোবাসায় কোনো কমতি রাখিনি। বিনিময় পেয়েছি অবহেলা আর অপমান। ছেলে মেয়েদের সামনে বারবার ছোট হতে হতে নিজেকে এখন খুব তুচ্ছ মনে হয়। তার মনের মতো হতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি কোথাও। হাসতে ভুলে গেছি, মন খুলে কথা বলতে ভুলে গেছি। আমার কোনো বন্ধু নেই। আজকাল তো ঘরের মধ্যেই চুপচাপ বসে থাকি। আমি সত্যি আর বাঁচার তাগিদ পাই না। তারপর শেষ, আর কোনো লেখা নেই ডায়েরির বাকি পাতায়, সব কটা পাতা সাদা। অনি ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে, চোখটা ঝাপসা হয়ে আসছে। খুব মন চাইছে এক্ষুনি মা দরজা নক করে ওকে ডাকতে আসুক, আর কখনো সে মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকাবে না। খুব ইচ্ছে করছে মায়ের আঁচল জড়িয়ে মায়ের গায়ের সাথে মিশে শুয়ে থাকতে, কিন্তু অনেক ডেকেও মাকে আর কাছে পাচ্ছে না সে। অনির ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। দিয়া উঁকি দিয়ে দেখে অনি মায়ের একটা ছবি সামনে খুলে রেখে ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদছে। কিছু মানুষ কখনো অনুতপ্ত হয় না,
আবার কিছু মানুষ সব হারিয়ে অনুতপ্ত হয়। অনি হয়তো আজ অনেক কিছু বুঝতে পেরেছে, যেমনটা সে বুঝেছিল বছরখানেক আগে মায়ের এই ডায়েরিটা পড়ে। ডাক্তার বলেছিল এই বয়সে হার্ট অ্যাটাক স্বাভাবিকভাবে হয় না। আসলে ডাক্তার জানে না তার অভিমানী মায়ের হার্ট কষ্ট সহ্য করতে করতে হাঁপিয়ে উঠেছিল, তাই সে অকালে জীবন থেকে ছুটি নিয়েছে।